আজকের এই ভিডিওতে আমরা সমাস নিয়ে আলোচনা করব। সমাসের কিছু কিছু টপিক আছে যা আমাদের মাথার অনেকটাই উপর দিয়ে যায়, কিন্তু আমরা আলোচনা করার মাধ্যমে এটাকে আমাদের মাথার ভিতরে ঢুকাবার চেষ্টা তো করে দেখতে পারি, তাই না? তাহলে আমরা এখন আলোচনাটা শুরু করি। প্রথমেই আমরা সমাস সম্পর্কে কিছু মৌলিক জিনিস জানতে পারবো। এই সমাস শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত, অর্থাৎ এর প্রকৃত প্রত্যয় হচ্ছে সমাস ইকুয়াল টু সম যুগ অস যুগ অ। তারপর সমাসের উদ্দেশ্যটা কি তা দেখি। সমাসের উদ্দেশ্য হলো বাক্যে শব্দ ব্যবহারের সংক্ষেপণ। এই বিষয়টা বোঝার জন্য একটু উদাহরণ বলি। যেমন আমি বলতেছি, এই নীল আকাশটা দেখতে অনেক সুন্দর। এই বাক্যটা কিন্তু একটি সংক্ষিপ্ত বাক্য। এখানে আমি নীল আকাশ কথাটি ব্যবহার করার মাধ্যমে বাক্যটাকে সংক্ষেপ করেছি। কিভাবে সংক্ষেপ করেছি তা একটু বোঝার চেষ্টা করি। এখানে যে নীল আকাশ ব্যবহার করেছি ওইটা সম্প্রসারিত রূপ কি? নীল যে আকাশ। এই নীল যে আকাশ, এই তিনটি শব্দের সমাস হচ্ছে নীল আকাশ। অর্থাৎ এই তিনটি শব্দ একটি শব্দতে পরিণত হয়েছে, আর যার ফলে বাক্যটাও সংকুচিত হয়েছে, অর্থাৎ বাক্যটাও সংক্ষেপ হয়েছে। তাহলে আমরা সমাসের উদ্দেশ্যটাও বুঝতে পারলাম। তারপর দেখি, অর্থবোধক শব্দ ছাড়া সাধারণত সমাস হয় না। যেমন আমি একটু আগে নীল আকাশের উদাহরণটা দিয়েছি। যদি আমরা নীল আকাশ না বলে বলতাম বাদামি আকাশ, তাহলে কি হতো? এই আকাশের সাথে বাদামি রঙের কি কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নাই। তাই আমরা বাদামি যে আকাশ এইটার সমাস করতে পারবো না। কিন্তু নীল যে আকাশ, আকাশটা নীল হয়, তাই আমরা নীল যে আকাশ এই শব্দটার সমাস করতে পারবো। তারপর দেখি, সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা এসেছে। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা এসেছে, অর্থাৎ আমরা সমাসের বিভিন্ন রীতি আছে যেগুলো মূলত সংস্কৃত থেকে বাংলা এসেছে। এগুলো বাংলায় সৃষ্ট নয়, এগুলো সংস্কৃত থেকে বাংলা এসেছে। আর সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, যেটা আমরা একটু আগেই দেখলাম। তারপর সমাসের সংজ্ঞাটা এক নজরে দেখে নিই। সমাস শব্দটির অর্থ সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ, পরস্পর সম্পর্কযুক্ত অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদের এক পদ হওয়াকেই সমাস বলে। এইখানে আমরা যতটুকু জিনিস দেখেছি ওই জিনিসগুলো নিয়েই এই সংজ্ঞাটা তৈরি হয়েছে। এখন সমাসের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানব। যেমন এইখানে আমরা একটা সমাস নিয়েছি মা বাবা। এই মা বাবার সম্প্রসারিত রূপ কি? মা ও বাবা। এই মা ও বাবা হচ্ছে এই সমাসের ব্যাস বাক্য। এইখানে চিহ্নিত করেও দেখানো হয়েছে। আর এই যে মা বাবা সমাস, এই সমাসের প্রথম পদ হচ্ছে মা, আর এই প্রথম পদই হচ্ছে পূর্বপদ, আর দ্বিতীয় পদ কোনটি? বাবা, আর এই দ্বিতীয় পদটি হচ্ছে পরপদ, আর এই দুইটি পদকে মিলে হয় সমাসবদ্ধ পদ। আশা করি এই কনসেপ্টটাও ক্লিয়ার। আমরা আরো একটি উদাহরণ দেখি। চালাক চতুর, এইটার ব্যাস বাক্য হচ্ছে যে চালাক সেই চতুর। এই সমাস বাক্যগুলো কিভাবে করতে হয় তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এইখানে সমাসের উদাহরণ হিসেবে আমরা চালাক চতুরকে নিয়েছি। এই চালাক চতুরের ব্যাস বাক্য হচ্ছে যে চালাক সেই চতুর, অর্থাৎ এইটা হচ্ছে ব্যাস বাক্য। আর এই চালাক চতুর সমাসের প্রথম পদ হচ্ছে চালাক, এই চালাকটা হচ্ছে পূর্বপদ, আর দ্বিতীয় পদ হচ্ছে চতুর, এই চতুরটা হচ্ছে পরপদ, আর এই দুইটা পদ মিলে হচ্ছে সমাসবদ্ধ পদ। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে পরের টপিকে চলে যাই। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস, তৎপুরুষ সমাস আর দ্বিগু সমাস। আর অর্থের প্রাধান্যের ওপর ভিত্তি করে সমাস চেনার উপায় 4টি। এই 4টি কি কি? আমরা একটু আগে দেখেছি যে সমাসবদ্ধ পদ পূর্বপদ আর পরপদ নিয়ে গঠিত হয়েছে। এই সমাসবদ্ধ পদে কখনো পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, আবার কখনো পরপদের, আবার কখনো কখনো কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না, আবার কখনো দুইটি পদের অর্থই প্রাধান্য পাবে। মূলত এই 4টি উপায়ের মাধ্যমেই প্রাথমিকভাবে আমরা 6টি সমাসকে আলাদা করতে পারি। কিভাবে তা একটু দেখে নিই। প্রথম চেনার উপায়, সমাস শব্দে উভয় পদের অর্থ প্রদান, আর এই উভয় পদের অর্থ প্রদান পায় দ্বন্দ্ব সমাসে। তার জন্য উদাহরণ দেখে নিই। যেমন নবম দশম, যাওয়া আসা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নবম আর দশম এই দুইটা হচ্ছে পূর্বপদ আর পরপদ। আর আমরা যখন নবম দশম বলি তখন আমরা নবমকে আলাদা দশমকে আলাদা, এইভাবে আমরা আলাদা আলাদা দুইটি বিষয়কে বুঝতে পারি। আবার যাওয়া আসা,
এখানে আমরা আলাদাভাবে যাওয়াকে আবার আলাদাভাবে আসাকে বুঝতে পারি। অর্থাৎ এইখানে উভয় শব্দের অর্থই প্রধান। অর্থাৎ এইখানে উভয় শব্দের অর্থই প্রধান, আর তার জন্য এইটাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস। আমরা আরো একটি উদাহরণ দেখি। অহরাত্র। অহ অর্থ হচ্ছে দিন আর রাত্র অর্থ হচ্ছে রাত। দিন রাত। এইখানে দিনকে আমরা আলাদাভাবে বুঝতে পারছি, রাতকে আমরা আলাদাভাবে বুঝতে পারছি অহরাত্রর মাধ্যমে। অহ দ্বারা দিন আর রাত্র দ্বারা রাতকে আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ এই দুইটি পদ দ্বারা আমরা দুইটি আলাদা জিনিসকে বুঝতে পারতেছি এবং এই দুইটি জিনিসই প্রধান, তাই এটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। আবার যদি আমরা নীল আকাশের কথা চিন্তা করি, এটার ব্যাস বাক্য হচ্ছে নীল যে আকাশ। নীল যে আকাশ। এখন আপনারাই বলেন তো, এইখানে নীলও কি প্রাধান্য পেয়েছে আবার আকাশও কি প্রাধান্য পেয়েছে? অবশ্যই না। কারণটা কি? এই আকাশটা কি রকম তা নীল দ্বারা বুঝাচ্ছে। এইখানে নীল রংটা আকাশের যে রং ওইটাকে মডিফাই করতেছে, কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে আকাশ শব্দটা। অর্থাৎ এইখানে উভয় শব্দই প্রাধান্য পায়নি, তাই আমরা এটাকে দ্বন্দ্ব সমাস বলতে পারবো না। এটাকে বলবো আমরা কর্মধারয় সমাস, এবং কেন কর্মধারয় সমাস বলবো তা আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে জানতে পারবো। তাহলে পরবর্তী টপিকে চলে যাই। দ্বিতীয় চেনার উপায়টি হচ্ছে সমাসবদ্ধ শব্দে কোনো পদের অর্থ প্রধান না, আর বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রধান নয়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। এখানে উদাহরণ হিসেবে চুলাচুলিকে নেওয়া হয়েছে। এই চুলাচুলির অর্থ হচ্ছে চুলে চুলে যে লড়াই। এখন আপনি বলেন তো, কোনো এক জায়গায় আপনি মারামারির কথা শুনেছেন। এখন তারা মারামারি লাঠি দিয়ে করুক বা বন্দুক দিয়ে করুক বা যাই দিয়েই করুক, আপনার মাথায় প্রথমত কোনটি আসবে? যে সেখানে মারামারি হচ্ছে, অর্থাৎ কোনটি প্রাধান্য পেয়েছে? মারামারিটা। যেমন কোনো জায়গায় লড়াই হচ্ছে, কি দিয়ে লড়াই হচ্ছে ওইটার থেকেও প্রধান বিষয় হচ্ছে যে ওইখানে লড়াই হচ্ছে, অর্থাৎ লড়াইটা হচ্ছে এইখানে প্রধান। কিন্তু এই সমাসবদ্ধ শব্দে লড়াই নামের কি কোনো শব্দ দেখা যাচ্ছে? না, তাই এইটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন রাইস ইজ ইটেন। ঠিক আছে, এইখানে কোনো সাবজেক্ট নাই, আর এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কিন্তু কিন্তু যখন আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েসে লিখবো তখন অবশ্যই আমাদেরকে সাবজেক্ট দিয়ে দিতে হবে। আই ইট রাইস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আছে, কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট না দিলেও হয়, যেমনটা আমরা এইখানে দেখতে পাই। যেমন এইখানে আমরা লড়াই দিয়েছি, কিন্তু এইখানে লড়াই শব্দটা ডাইরেক্ট নাই, এখানে এইটা উজ্জ আছে, তাই এটাকে আমরা কি বলবো? এটাকে বহুব্রীহি সমাস বলবো। কারণ এইখানে মূল শব্দটাই, অর্থাৎ যে শব্দটাকে আমরা প্রাধান্য দিতেছি ওই শব্দটাই উজ্জ, তাই এই সমাসবদ্ধ শব্দে কোনো পদের অর্থই প্রধান নয়। আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। কানাকানি। এটার ব্যাস বাক্য হচ্ছে কানে কানে যে কথা। আরেকটা কথা, যখন আপনি এই সমাস নিয়ে চিন্তা করবেন তখন আপনি বাস্তবিকতার সাথে মিল রাখবেন, তাহলে দেখবেন অনেকটাই সহজ হয়ে গেছে। কারণ এই চুলাচুলি শব্দে আমরা প্রথম পদ দ্বারা চুলকে আবার দ্বিতীয় পদ দ্বারাও চুলকে বুঝতে পারছি। এটা শুধু হচ্ছে একটা সাধারণ অর্থ, কিন্তু আমরা বাস্তবে চুলাচুলি দ্বারা কি বুঝতে পারি? যে চুলাচুলি দ্বারা আমরা বাস্তবে এইটা বুঝি যে কোনো এক জায়গায় চুলে চুলে লড়াই হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে লড়াই প্রাধান্য পেয়েছে, কিন্তু লড়াই শব্দটা সমাসবদ্ধ শব্দে অনুপস্থিত। আবার আমরা আরেকটা উদাহরণ নিয়েছি যে কানাকানি। এই কানাকানির পূর্বপদ পরপদ উভয় পদ দ্বারাই আমরা কান শব্দটাকে বুঝতে পারতেছি। কিন্তু আমরা একটু বাস্তবিকতার দিকে নজর দিই। বাস্তবে যদি আমি বলি, এই তোমরা কানাকানি কেন করতেছ, তাহলে আমি আমার কথাটা দ্বারা মূলত কি বুঝাচ্ছি? যে তারা কানে কানে খুবই আস্তে আস্তে কিছু কথা বলতেছে, অর্থাৎ কানে কানে যে কথা ওইটাকে বলি আমরা কানাকানি। অর্থাৎ এইখানে যে আমরা কথাটা বলতেছি ওইটা প্রধান। কিভাবে কথা বলতেছি? কানে কানে। কিন্তু প্রাধান্য পেয়েছে কোনটা? কথা শব্দটা। কিন্তু এই কথা শব্দটা কি এই সমাসবদ্ধ শব্দে উপস্থিত আছে? অবশ্যই না। তাই এইটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। 3 নাম্বার চেনার উপায়টার দিকে নজর দিই। 3 নাম্বারে কি বলা হয়েছে? সমাসবদ্ধ শব্দে পূর্বপদের অর্থ প্রধান, আর এই পূর্বপদের অর্থ প্রধান পায় অব্যয়ীভাব সমাসে, আর এই অব্যয়ীভাব সমাসটি মূলত উপসর্গ ভিত্তিক হয়ে থাকে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এইখানে কিছু ভুল দেওয়া আছে। উদাহরণ হিসেবে আমরা অনুগমন শব্দটাকে নিয়েছি। এটার পূর্বপদ হচ্ছে অনু, আর গমন শব্দটা হচ্ছে পরপদ।
এইটার ব্যাস বাক্য হচ্ছে পেছনে গমন। এখন এইখানে আমাদের দেখতে হবে কোন পদের অর্থ প্রধান। আর এই ব্যাস বাক্যে পেছনে শব্দটা প্রাধান্য পেয়েছে কিভাবে? যখন আমরা অনুগমন শব্দটা বলি তখন আমরা মূলত পেছনে যাওয়াটাকে বুঝাই, অর্থাৎ পেছনে, এখানে পেছনে শব্দটা প্রাধান্য পেয়েছে। যদি গমন শব্দটাই প্রাধান্য পেত শুধু আমরা গমন বললেই হতো, কিন্তু এখানে গমন শব্দটা প্রাধান্য পায়নি, এইখানে পেছনে শব্দটা প্রাধান্য পেয়েছে। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটি উদাহরণ নেই। উপকূলে, এইটার ব্যাস বাক্য হচ্ছে কুলের সমীপে। এইখানে উপশব্দের অর্থ হচ্ছে সমীপে আর কুলে শব্দের অর্থ হচ্ছে কুলের। এইখানে সমীপে শব্দটা প্রাধান্য পেয়েছে কিভাবে? উপকূলে শব্দ যখন বলি তখন আমরা কি বুঝাই? কুলের সমীপে, অর্থাৎ কোনো একটা জিনিস কুল থেকে কত দূরে আছে, বা মধ্যবর্তী কোনো দূরত্বে আছে বা কাছে আছে। যখন আমরা এইটা স্পষ্টভাবে বলবো তখনই তো কোনো শব্দের অর্থটা আমরা বুঝতে পারবো। যদি আমরা কুল বলেই থেমে যাই তাহলে কি আমরা বুঝতে পারবো কোনো বস্তু বা কোনো মানুষ তাদের অবস্থানটা কোথায়, বা কোনো নৌকা তার অবস্থানটা কোথায়? যখন আমরা বলবো ওই নৌকাটা উপকূলে অবস্থিত বা ওই নৌকাটা কুলের সমীপে অবস্থিত, তখন তো খুব সহজেই বুঝতে পারবো যে নৌকাটা কুলের খুব ধারে অবস্থিত আছে। অর্থাৎ এখানে সমীপে শব্দটাকে আমরা প্রাধান্য দিতেছি। আবার এখানে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এইখানে অবশ্যই পূর্বপদের অর্থ প্রধান হবে এবং এই পূর্বপদটা হবে উপসর্গ ভিত্তিক, যেমনটা আমরা এইখানে দেখতে পেয়েছি। উপশব্দটি হচ্ছে একটা উপসর্গ, অনুশব্দটি হচ্ছে আরেকটা উপসর্গ, আরেকটা উপসর্গ আছে আ, আর উপসর্গ আছে হা। হা দিয়ে একটা উদাহরণ দেখি, হা ভাত, ভাতের অভাব। এইটা হচ্ছে পরপদ, এইটা হচ্ছে পূর্বপদ। এই পূর্বপদের অর্থ হচ্ছে অভাব, আর এইখানে অভাব শব্দটা প্রাধান্য পেয়েছে। এইখানে ভাত, এইখানে ভাতের কিরূপ অবস্থার কথা এইখানে ভাতের কিরূপ অবস্থার কথা বোঝানো হয়েছে? অবশ্যই অভাবের, অর্থাৎ একজনের ভাতের অভাব হয়েছে, সে ভাত খেতে পারতেছে না, তার যে এই ভাতের অভাবটা রয়েছে এই অভাবটা বুঝাচ্ছে এই হা উপসর্গ দ্বারা। আর এই হা উপসর্গ হচ্ছে পূর্বপদ, অর্থাৎ এই পূর্বপদের অর্থটা প্রাধান্য পেয়েছে। তাই হাবাদকে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে পরের চেনার উপায়ে চলে যাই। পরের চেনার উপায়ে বলা হয়েছে সমাসবদ্ধ শব্দে পরপদের অর্থ প্রদান। আর এই পরপদের অর্থ প্রদান পায় দ্বিগু সমাসে, কর্মধারয় সমাসে আর তৎপুরুষ সমাসে। কিভাবে তা আমরা একটু দেখি। যেমন এইখানে আমরা তিনটি উদাহরণ দেখতে পারতেছি। এই তিনটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম উদাহরণটার দিকে তাকাই। প্রথম উদাহরণে সিংহাসনের কথা বলা হয়েছে। এইটার ব্যাস বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখানে কোনটি প্রাধান্য পেয়েছে? অবশ্যই এই আসন শব্দটা। সিংহাসনের অর্থ হচ্ছে সিংহ চিহ্নিত আসন, এখানে প্রাধান্য পেয়েছে আসন। আর এইখানে এই আসনটা কি রকম তা বোঝানো হয়েছে এই সিংহ চিহ্নিত শব্দ দ্বারা, কিন্তু প্রাধান্য পেয়েছে কোনটা? আসন। এখানে আমাদেরকে মূল দেখার বিষয় হচ্ছে এখানে একটা আসন আছে। পরবর্তীতে আমরা দেখব যে এই আসনটা কি রকম, সিংহ চিহ্নিত না অন্য কোনো ধরনের আসন। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এখানে একটা আসন আছে। আমি আরেকটু ক্লিয়ার ভাবে বলার চেষ্টা করি। মনে করেন আমরা দূর থেকে একটা জায়গা দেখতে পেয়েছি যেখানে একজন মানুষ বসতে পারবে এবং এইটা অনেকটা রাজকীয় ভাবপূর্ণ। তখন কিন্তু আমাদের মাথায় আসবে যে ওইটা একটা আসন, কারণ আমরা আসনে কি করি? আমরা আসনে বসি। তারপর যখন আমরা ধারে যাব বা যখন আমরা খুব ভালোভাবে বিষয়টা দেখব তখন দেখতে পারবো যে ওইটা সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ এটা হচ্ছে সিংহাসন। আবার আরো একটা উদাহরণ দেখি, যেমন মন গড়া। এইটার ব্যাস বাক্য হচ্ছে মন দিয়ে গড়া। এখন এখানে প্রাধান্য পেয়েছে এই গোড়া শব্দটা। আমরা কোনো একটা স্থাপত্য বা কোনো একটা জিনিস, যেমন কোনো একটা স্থাপত্য আমরা কায়িক শ্রমের মাধ্যমে গড়ি। এখানে কায়িক শ্রমের মাধ্যমে যে গড়ি ওইটা প্রধান নয়, এখানে প্রধান হচ্ছে যে আমরা কোনো একটা জিনিস গড়েছি, কোনো একটা জিনিস তৈরি করেছি। আমরা আমাদের মেধা বা অনেক কিছু ব্যবহার করে অনেক জিনিস তৈরি করতে পারি। তাহলে মূল আউটপুটটা কি? মূল আউটপুটটাই হচ্ছে আমরা যে জিনিসটা তৈরি করেছি বা যে জিনিসটা মানুষের সামনে উপস্থাপন করেছি। তাহলে এখানে কোন শব্দটা প্রধান? গোড়া শব্দটা। আর এই গোড়া শব্দটা হচ্ছে এই সমাসবদ্ধ শব্দের দ্বিতীয় পদ। তারপরেরটা দেখি ত্রিকাল। এই ত্রিকাল শব্দের
ব্যাসবাক্য হচ্ছে 3 কালের সমাহার। এখানে 3 কালের সমাহার বা এখানে যদি 3 কাল না থেকে অন্য কিছু থাকতো যার কারণে এটার ব্যাসবাক্য হতে পারতো 5 কালের সমাহার বা এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু এইখানে প্রাধান্য পাবে কোনটা? সমাহার শব্দটা। অর্থাৎ এই শব্দটা দ্বারা অনেকগুলো বছরের সমাহারকে বোঝাচ্ছে, অর্থাৎ অনেকগুলো বছরকে একত্রে বোঝাচ্ছে। এখন আমরা এই 3টে উদাহরণের বাইরেও আরো কিছু উদাহরণ দেখি। যেমন চাঁদমুখ, এটার ব্যাসবাক্য হচ্ছে চাঁদের ন্যায় মুখ। এইখানে কোনটা প্রাধান্য পেয়েছে? অবশ্যই মুখ শব্দটা। আমরা চাঁদকে দেখে বলতেছি যে এটা হচ্ছে চাঁদের ন্যায় একটা মুখ, অর্থাৎ একজন মানুষের মুখ এতই সুন্দর যে আমরা তাকে চাঁদের সাথে তুলনা দিতেছি। অর্থাৎ আমরা মুখকে তুলনা করতেছি। আর কার সাথে তুলনা করতেছি? চাঁদের দ্বারা। কিন্তু কোন জিনিসটাকে তুলনা করতেছি? মুখটাকে। অর্থাৎ এখানে প্রাধান্য পেয়েছে কোনটা? মুখ শব্দটা। অর্থাৎ এই চাঁদমুখ এই 3টা সমাসের মধ্যে একটি সমাস হবে, এবং এই 3টা সমাসের মধ্যে কোন সমাস হবে বা এই 3টি সমাসের মধ্যে যে বিভিন্নতা আছে তা আমরা এই 3টা সমাস নিয়ে যখন আলাদাভাবে ভিডিও করব সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কিন্তু তারপরও আমি এই ভিডিওতে একটু শর্ট করে আপনাদের সামনে বলে রাখি। এই যে কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাস চেনার কয়েকটি উপায় হলো অ্যাডজেক্টিভ যুগ নাউন, নাউন যুগ নাউন, অ্যাডজেক্টিভ যুগ অ্যাডজেক্টিভ। এখানে আমরা কি দেখতে পাই? এই যে চাঁদমুখ, চাঁদও হচ্ছে নাউন, মুখও হচ্ছে নাউন। তাই এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা কর্মধারয় সমাসে বলতে পারবো। আরো একটা জিনিস, এই যে 3টি নিয়ম, এই 3টি নিয়ম দ্বারা কিন্তু যে সমাসবদ্ধ পদ গঠিত হবে সেই সমাসবদ্ধ পদ দ্বারা মূলত একটি জিনিসকে বুঝাবে। অর্থাৎ একটি জিনিসকেই বুঝাবে, একটি বস্তু বা ব্যক্তি। যদি তা না হতো তাহলে যেই মা বাবা শব্দটা আছে, এইখানে কি মাও নাউন বাবাও নাউন, আর এই দুইটা দ্বারা মূলত দুইজন আলাদা ব্যক্তিকে বোঝানো হচ্ছে মা ও বাবা, আর এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কিন্তু এই যে কর্মধারয় সমাস আছে, এই কর্মধারয় সমাসে সমাসবদ্ধ পদ দ্বারা মূলত একটি বস্তু বা একজন ব্যক্তিকে বোঝানো হবে, দুইজন ব্যক্তি বা দুইটি বস্তুকে বোঝানো হবে না। যেমন আমরা চাঁদমুখে দেখতে পেয়েছি, অনুরূপভাবে সিংহাসনও দেখতে পেয়েছি। এখানে সিংহ আর আসন, এই দুইটা পদের মধ্যে মূলত আসন শব্দটাই প্রাধান্য পেয়েছে। তারপর যদি দ্বিগু সমাসকে সহজভাবে চেনার উপায়ের কথা বলি, তাহলে বলতে পারবো দ্বিগু সমাস সংখ্যা ব্যতীত হয় না। এটাকে চেনার উপায় হচ্ছে সংখ্যা যুগ নাউন। যেমন পঞ্চগড়, 5 গড়ের সমাহার। এখানে পঞ্চ পূর্বপদ, গড় পরপদ। আর এই পঞ্চ শব্দটা অর্থ হচ্ছে 5, গড় শব্দটা হচ্ছে গড়। গড় শব্দটা দ্বারা মূলত গড় শব্দকে বুঝাচ্ছে, কিন্তু এই পঞ্চগড় শব্দটা দ্বারা মূলত 5 গড়ের সমাহারকে বুঝাচ্ছে। আর এখানে পঞ্চ কি? এই পঞ্চ হচ্ছে একটা সংখ্যা, অর্থাৎ 5। এই যে পরিমাণ, এই পরিমাণটা বুঝাচ্ছে। আর এই গড় দ্বারা তো গড়কে বুঝাচ্ছে, আর এই গড়টা হচ্ছে নাউন। এইভাবে আমরা চিনতে পারি। আরো কিছু নিয়ম আছে, তা আমরা দ্বিগু সমাস নিয়ে যখন ভিডিও করব ওই ভিডিওতে জানতে পারবো। তারপর তৎপুরুষ সমাসকে যেভাবে চিনতে পারবো, তৎপুরুষ সমাসে পরপদটা সাধারণত ভার্ব হয়। যেমন আমরা মন গড়াতে দেখতে পারি, এই গড়া শব্দটা হচ্ছে একটা ভার্ব, এটা ক্রিয়া। আমরা যে কোনো কিছু গড়তেছি, তৈরি করতেছি, এটা কি? ভার্ব। আর এটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের আরো কিছু বিস্তারিত বিষয় আছে, তা আমরা তৎপুরুষ সমাসের ভিডিওটিতে জানতে পারবো। এই ভিডিওটিতে আমি এই কয়েকটি টপিক সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি, এবং এই প্রত্যেকটা টপিকের উপর যখন আলাদাভাবে ভিডিও করব তখন অনেক ছোটখাটো এবং সহজ ট্রিক্স আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে পরের ভিডিওতে দেখা হবে।